তোমাদের সবাইকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তোমরা দিন এখানে এত রান্না করছি, কিন্তু এটা আমি করিনি কখনো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রবিবার আর আজকে সকালবেলা আমরা খুব বেলা করে উঠেছি, মানে ঘুম থেকে উঠতে উঠতে 12টা বেজে গেছে। তো ভাবলাম যতই বেলা করে উঠি ব্লগটা করি, কারণ এগুলো আমার মেমারিতেও থাকবে। আর আজকের খুব বেশি রান্নাবান্নাও করব না, তার কারণ ভাবছি যে যা খাবার আগের দিন রাতে বেঁচেছে ওই পার্টি থেকে, তো সেই খাবারগুলোই নিয়ে এসেছি, সেইগুলোই আজকে দুপুরবেলা খেয়ে নেব। আর রাতের বেলা ভাবছি একটা স্পেশাল কিছু বানাবো। আর যাই হোক, তোমাদের সবাইকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সবাই আমাদের দুজনের তরফ থেকে ভালোবাসা নিও। শুভ নববর্ষ। এই যে ব্লগ চ্যানেলটা স্টার্ট করেছি, এটা আমাদের তো ভালো লাগেই, আর তোমরাও দেখছি সাবস্ক্রাইব যখন করো ভালোই লাগে, সাপোর্ট করলে তো ভালোই লাগে। তো যাই হোক, এরকম ব্লগ দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্টস, যদি তোমাদের কিছু বলার থাকে সেটাও বলে দেবে, সেগুলো দেখতে বেশ ভালোই লাগে। যদিও আমার সাবস্ক্রাইবারের সংখ্যা খুবই সীমিত, কিন্তু তাও মানে যেটুকুই হয় প্রতিদিন যখন একটা দুটো করে বাড়ে, তখন মনে হয় না কেউ আমাদের সেই ভালোবাসাটা দিতে চাইছে বা দেখতে চাইছে, সেটা আমাদের বেশ ভালোই লাগে। আমরা দুজনেই আবার সেটা কাউন্ট করি, এতটাই ভালো লাগে। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি খুব ভালো রোদ উঠেছে। আর আগের দিন যেহেতু বন্ধুর বাড়িতে প্রায় 3টে সাড়ে 3টে পর্যন্ত ছিলাম, তো তার জন্য না আজকে ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে। তারপর উঠে একটু বাড়িতে কথা বললাম, এইসব করতে করতে না আজকে বেশ ভালো বেলা গড়িয়ে গেছে। এত সুন্দর রোদ ওঠা দেখে ভাবলাম একটু জামা কাপড়গুলো রোদে দেওয়া যাক। মানে আগের দিন যে শাড়ি আর অনির্বাণের পাঞ্জাবি এগুলো আছে, তো ভাবলাম সেইগুলো একটু পরেছি বলে এগুলোকে একটু রোদে দিয়ে তারপর ওয়ার্ড্রোপে রাখবো। আমার কাছে এরকম একটা ড্রাইং র্যাক আছে, আমি ওর মধ্যে এগুলোকে মেলে একটু ব্যালকনিতে রেখে দেবো। এই ড্রাইং র্যাকটা না আমার খুব কাজে দেয়। যে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিলে খারাপ হয়ে যেতে পারে, সেইগুলো আমি ধুয়ে এই ড্রাইং র্যাকটাতে মেলে দিই, কারণ এখানে তো আর ব্যালকনিতে দড়ি টানিয়ে জামা কাপড় মেলার নিয়ম নেই। আর আজকে ভাবলাম একটু ঘরদোর পরিষ্কার করা যাক। ইচ্ছা ছিল এই কুশন কভারগুলোকেও আমি চেঞ্জ করব, যদিও এগুলো ধোয়া, কিন্তু বাড়ি থেকে না অনেক নতুন কুশন কভার, বেড কভার এগুলো প্রচুর এনেছি। তো ভেবেছিলাম সেরকমই একটুখানি সব চেঞ্জ করে দেবো, কিন্তু আজকে উঠতে এতটাই বেলা হয়ে গেছে, তো এগুলো করতে না অতটা ইচ্ছা করলো না। ভাবলাম ঘর বাড়ি যেরকম পরিষ্কার আছে থাক, পরে কোনো সময় চেঞ্জ করে দেবো, এখন তো কেউ বাড়িতে আসছে না। আর এবার ইন্ডিয়াতে গিয়ে কয়েকটা বেড কভার এনেছি, এটা তার মধ্যে একটা। ভাবলাম বছরের প্রথম দিনে একটা সুন্দর দেখে বেড কভার পাতি। এই বেড কভারটা না আমার ভীষণ পছন্দ হয়েছিল ইন্ডিয়া থেকে কেনার সময়। এরকম হালকা কালারের বেড কভার আমার খুব ভালো লাগে, মনে হয় তাতে ঘরে আলোটা অনেক বেশি খেলে। খাওয়া দাওয়া গোছাচ্ছ? কালকের বেঁচে যাওয়া যে খাবারগুলো সেইগুলো দিয়ে আজকে দুপুরের ব্যাপার সারবো। বাহ, হ্যাঁ হ্যাঁ, শেষ করে দেওয়াই ভালো। আবার রাত্রিবেলাতে আবার নতুন রান্না বান্না হবে। হ্যাঁ, রাতে একটু স্পেশাল কিছু করব। আমি দেখেছি ওখানে সব ইলিশ মাছ, চিংড়ি মাছ ওখান থেকে উকি মারছে। ইলিশ চিংড়ি দুটোই করব। আগের দিন যে বন্ধুর বাড়ি পয়লা বৈশাখের পার্টি হয়েছিল, সেখান থেকে একটুখানি মাটন, ফিশ ফ্রাই এগুলো বেঁচেছিল, সেইগুলো আবার আমাদের বন্ধুরা প্যাক করে আমাদের বাড়িতে দিয়ে দিয়েছিল, যেটা আমাদের লাঞ্চে লেগে গেল। আজকে আর লাঞ্চে কিছু বানাতে ইচ্ছা করলো না, এইগুলোই আজকে খেলাম। আর খাওয়া দাওয়ার পর আজকে পুজো দিয়েছি, কারণ এত দেরি হয়ে গেছিলো, পুজো দিয়ে খাওয়ার মতো টাইম ছিল না, খিদেও পেয়ে গেছিলো, তো লাঞ্চ করে পুজো দিয়েছি। আর এখানে দেখো আমাদের বাড়ির পাশে যে স্বর্ণালীদিরা থাকে, ওরা আমাকে একটা ক্যান্ডেল গিফট করেছিল, এত সুন্দর দেখতে, এটা পুরো জবা ফুলের মতো দেখতে, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই বিকেলবেলা না একটু বাইরে বেরিয়েছি, এখন না একটু বাইরে তাও বেরোনো যাচ্ছে, যা ঠান্ডা থাকে এরকমভাবে ব্যালকনিতে বেরোতেই পারি না আমরা। আমার যেহেতু ওয়েস্ট ফেসিং তো ব্যালকনিটা, তো তার জন্য না খুব বেশি যে হাওয়া এটা আসে না, কেন জানি, মানে আমার মনে হয় আমার ব্যালকনিতে হাওয়াটা খুব কম আসে, তো তার জন্য এখন ঠান্ডা আছে বাইরে, কিন্তু তাও দেখলাম একটু বেরোনো যাচ্ছে, তো দুজনেই বেরিয়েছি একটু। এই যে দেখো বাইরের ওয়েদারটা বেশ সুন্দর, আজকে সারা দিন খুব ভালো ওয়েদার। যেহেতু ওয়েস্ট সাইড, তো বিকেলবেলার দিকটাতে এই দিকটাতে অনেকক্ষণ রোদ থাকে। আর এখানে মোটামুটি কটা বাজে না, 8টা বাজে না, 8টার কাছাকাছি, তো যেহেতু সানসেট 8টার দিকে হয়, হ্যাঁ, তো মোটামুটি 8টা পর্যন্ত এখানে রোদ থাকে আমাদের এই দিকটাতে। আর আমি বেশিরভাগ সময় সকালবেলাটাই ব্যালকনি থেকে বাইরেটা দেখাই, আজকে বিকেলবেলার সময় দেখাচ্ছি। এত সুন্দর লাগে এই সময়, যখন সূর্যটা অস্ত যায় না, এক এক সময় আকাশের কালারটা খুব সুন্দর লাগে। কোনো সময় যদি সেরকম কালারটা পাই তোমাদের দেখাবো। এই তো রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। আর আজকে আমি বানাচ্ছি পটলের দোলমা। পটলটাকে প্রথমে হালকা করে ছুরি দিয়ে এর খোসাটাকে এরকম ভাবে ছাড়িয়ে দিচ্ছি। তাহলে আজকে মেনুতে কি কি তাহলে?
কিছুই না সেরকম। ডাল আছে, তুমি কি ডাল খাবে? না না, ডাল খাবো না। ডাল আছে আর তার সাথে একটু ইলিশ মাছ সেদিন কিনে এনেছিলাম, মিডিয়াম সাইজের ইলিশ এইগুলো। হ্যাঁ, খুব বড় না, ডিম আছে। হ্যাঁ, তো এই ইলিশ মাছটা করব, সর্ষে পোস্ত দিয়েই করব। আর তার সাথে এই পটলের দোরমা, যেটা এই বাসা মাছ আর চিংড়ি মাছের পুর দিয়ে করব। এইটা হচ্ছে বাসা মাছের ফিলে, বোনলেস বাসা। আর তার সাথে এখানে কুচো চিংড়ি আছে, ছোট ছোট চিংড়িগুলোকে দিয়ে ওই পুরটা দিয়ে করব। তো পটলটাকে এরকম চেঁচে নেওয়ার পর এরকম মাথার দিকটাকে একটু কেটে নেব। তারপর একটা চামচের পেছন দিক দিয়ে এর ভেতরের যে বীজটা আর শাঁসটা আছে সেটাকে বার করে নেব। এটা করার সময় না একটু ভয়ই লাগছিল যেন পটলটা ভেঙে না যায়, কিন্তু দেখলাম আস্তে আস্তে এটাকে কুড়িয়ে নিলে, খুব সাবধানে করলে জিনিসটা করাটা খুব একটা কঠিন না, বীজটা খুব সহজেই বেরিয়ে আসছে। কিন্তু প্রচুর টাইম লাগে এরকম এক একটা পটলকে নিয়ে এরকম কুড়িয়ে বার করতে, না বেশ অনেকটা টাইম দিতে হয় এটায়। কিন্তু ঠিক আছে, ভালো কিছু খেতে গেলে তো একটু পরিশ্রম করতেই হবে। ভেতরটা একদম পরিষ্কার হয়ে গেছে, খুব মন দিয়ে এখন পটলের অপারেশন চলছে। হ্যাঁ, আসলে মানে এই কাজটাই আমার একটু ভয় লাগছিল, এটা আমার ফার্স্ট টাইম। দিন এখানে এত রান্না করছি কিন্তু এটা আমি করিনি কখনো। মাকে দেখতাম প্রচুর করতো, তো কিন্তু এটা করতেই আমার ভয় লাগছিল, যদি পটলটা ভেঙে যেতে পারে। আর এখানে তো মানে সবসময় বাংলাদেশি স্টোরে গিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব হয় না, আর সবসময় বড় পটল পাওয়াও যায় না। হ্যাঁ, কিন্তু এই বড় পটল আর টাটকা, কিন্তু খুব বেশি স্কুপ করতে খুব একটা প্রবলেম হচ্ছে না, মানে চামচ দিয়ে খুবই ভালো করা যাচ্ছে। যদি একটু বেশি পরিমাণে আনতাম তাহলে নিরামিষও করা যেত, কিন্তু আজকে মাছ দিয়েই খাবো। বেশ ভালোই পরিষ্কার হচ্ছে, তো এখন এগুলো করি। এবার কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব। একটু হলুদ নুন দিয়ে নিয়েছি, আর পটলের যে মাথার অংশটা সেটাকেও এর সাথে ভেজে নেব। কিন্তু পটলটাকে একদম নরম করে ভাজবো না, 3-4 মিনিট ভাজলেই আমাদের পটলটা রেডি হয়ে যাবে। ভেজে আমি পটলটাকে এক সাইডে তুলে রাখার পর ওই তেলেই আমি নুন হলুদ দিয়ে মাখানো বাসা মাছের ফিলেটা আর চিংড়ি মাছটাকে একসাথেই ভেজে নিচ্ছি। বাসা মাছের ফিলেটাকে আমি নুন হলুদের সাথে একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভেজেছি, তাতে দেখলাম মাছের কালারটা বেশ সুন্দর এসছে। এবার ভাজাটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ কোচানো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দেব। সেগুলো সব কিছুকে একসাথে বেশ ভাজা ভাজা করে ওর মধ্যে যে কুড়িয়ে রাখা পটলের বীজটা ছিল সেটা দিয়ে সেটাকেও ভালো করে কষিয়ে নেব। আর এই দিকে আমি মাছটাকে এরকম একটা কাঁটা চামচের সাহায্যে পুরো ভালো করে মেখে নেব। বাসা মাছটা মাখা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু হাত দিয়ে ছোট ছোট টুকরো করে দিচ্ছি, তাতে না মিশতে সুবিধা হবে এই পুরের সাথে। এবার ওই মশলা কষানোর মধ্যে মাছ আর চিংড়ি মাছটা দিয়ে সব কিছুকে একসাথে মিক্স করে ওটাকেও ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচানো ছড়িয়ে দিলেই আমাদের পুরটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এবার পুরটা একটু ঠান্ডা হয়ে গেলে এই পটলের মধ্যে এই পুরটা আমি ভরা শুরু করব। আমি এই পটলের মধ্যে একটু বেশি বেশি করেই পুর ভরছি, তাতে না খেতে বেশি ভালো লাগে। আবার খুব বেশি উপচে পড়লে আবার ঝোলের সাথে সেটা মিশে যাবে। মোটামুটি একটা পরিমাণ মতো দিলেই পটলের মধ্যে, তাহলে পটলটা থেকেও বেরোবে না, আবার খেতেও টেস্ট হবে। পুরটা ভরা হয়ে গেলে পটলের উপরের অংশটাকে এর সাথে লাগিয়ে একটা টুথপিকের সাহায্যে এটাকে আমি আটকে দেব। এবার ওই সেম কড়াইয়ের মধ্যে একটু তেল নিয়ে ওর মধ্যে তেজপাতা, পেঁয়াজ কোচানো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা কোচানো, একটু টমেটো, এই সব দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেলটা ছেড়ে যাবে তখন একটু গরম জল এর মধ্যে দিয়ে দেব। তারপর আস্তে আস্তে এই পটলগুলোকেও দিয়ে দিলাম, যে পটলগুলোকে আমি পুর ভরে রেডি করে রেখেছিলাম। পটলগুলো দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব। 10-15 মিনিট এটাকে রান্না করার পর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে এটাকে আমি একটু ঢেকে দিলাম, যাতে পটলটা খুব সুন্দর মজে, কিন্তু যেন কোনোভাবেই নরম না হয়ে যায়। আর এদিকে আমি ইলিশ মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। তারপর তেলের মধ্যে কালো জিরে, মেথি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পোস্ত বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করেই ওর মধ্যে ফ্যাটানো টক দই আর সর্ষে বাটা দিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপর ভেজে রাখা ইলিশ মাছগুলোকে একে একে দিয়ে নেব। আর ইলিশ মাছ দেওয়ার পর আমি এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে হতে দেব। 10 মিনিট মতো রাখলেই ইলিশ মাছ আমাদের একদম রেডি হয়ে যাবে। কি খবর, রান্নার কমপ্লিট? হ্যাঁ, ইলিশ মাছটা হয়ে গেছে, ভাতটাও বসিয়ে দিয়েছি।
ইলিশ মাছগুলোকে একটু ছোট ছোট লাগছে। ঠিক আছে, ঠিক আছে। মিডিয়াম সাইজ। হ্যাঁ। এখানে যেহেতু বরফের মাছ থাকে তো তার জন্য আমি ইলিশ মাছ না সবসময় ভেজেই করি। এখানকার সব মাছই আমি একটু ভেজে নিয়ে করি, নাহলে একটু পুরনো মাছ থাকে তো। তো যাই হোক, আমাদের পয়লা বৈশাখের খাবার একদম রেডি। ভাত, এখানে ইলিশ মাছ আর পটলের দোলমা। আর এখন আমরা খেতে বসে গেছি, খাওয়ার নিয়েও চলে এসেছি, তোমাদের একবার দেখিয়ে দিতাও। আর এখানে আমি যে পটলের দোলমাটা বানিয়েছি না, তার পুরটা বেশ অনেকটা বেঁচেছে, কিন্তু আমার কাছে তো এক্সট্রা পটল নেই, তো ভাবলাম এটা নিয়ে নিই। এটা ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালোই লাগবে। খেয়ে বলো বছরের প্রথম দিনে কেমন খাওয়াচ্ছি। এটার জন্যই তো ওয়েট করেছিলাম। হ্যাঁ, রান্নাঘরে ঘুরঘুর ঘুরঘুর। এটা কোনটা? পটলের ওই পুরটা একটু বেঁচেছে, ওটা দিয়ে আগে খাও। হ্যাঁ, সেটাই দিয়ে খাচ্ছি। দারুণ হয়েছে। ভালো হয়েছে। আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা নববর্ষের শুভেচ্ছা নিও। খুব ভালো থেকো, আনন্দে থেকো। দেখা হবে পরের আবার একটা নতুন ব্লগে।